নমস্কার। ট্রাইব টিভিতে আজ এক অনন্য অনুষ্ঠান নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজ প্রোগ্রামের শুরুতেই আপনাদেরকে একটা কথা বলতে বাধ্য, ব্যবসা থেকে শুরু করে রাজনীতি প্রতিটি পদক্ষেপে খুব স্বল্প সময়ের মধ্যে সাফল্য অর্জন করার এক অনন্য নাম হচ্ছে কৃষ্ণ কল্যাণী। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছে স্বয়ং কৃষ্ণ কল্যাণী মহাশয়। আজ আমরা এই ভোট পর্বের মাঝে জনগণরা এ ধরনের বহু প্রশ্ন আছে যা কৃষ্ণ কল্যাণীর মুখ থেকে সরাসরি শুনতে চান। আজ সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমি এবং আমার সহকর্মী অঞ্জন আপনাদের সাথে ট্রাইব টিভির পর্দায় সেই সমস্ত প্রশ্ন করব কৃষ্ণ কল্যাণীকে। আজ দেখা যাক সেই জনগণের প্রশ্নের কি জবাব দেন আর জনগণের আশায় তিনি কতটুক খাড়া হতে পারেন। আপনাকে অসংখ্য স্বাগত জানাই ট্রাইব টিভিতে। এবং সবার আগে আপনাকে এই যে ভোট পর্ব এই মুহূর্তে শেষ হয়েছে, তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে এই ভোট পর্ব শেষ হওয়ার পর এই মুহূর্তে কি আপনি চাপে আছেন? কারণ এখনো কিন্তু ফলাফল ঘোষণা হয়নি। কি মনে হচ্ছে চেনা পিচে ব্যাট করে অভিজ্ঞতাটা কেমন? না, চাপের কোনো ব্যাপার নাই। দেখুন, আমরা সারা বছর পড়াশোনা করেছি, এক্সাম এসেছে, আমরা এক্সামে বসেছি, আর রেজাল্টের প্রতি আমরা আশাবাদী যে আমরা খুব ভালো রেজাল্ট করব। কেননা উত্তর দিনাজপুরে তৃণমূল কংগ্রেসের সংগঠন খুবই শক্তিশালী, আর সারা বছর এই সংগঠনে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের জন্য কাজ করেছি। সেই হিসাবে আমাদের যেটা ফিডব্যাক আসছে, আমি আপনাকে আজকে বললাম, আপনারা 4 জুন মিলিয়ে দেখবেন তৃণমূল কংগ্রেস ব্যাপক সংখ্যক ভোট নিয়ে এবার ভালো ব্যবধানে জয়যুক্ত হতে চলেছে রায়গঞ্জ। একেবারে এই বিষয়ে যা বলছিলে তুমি, যে ভোটের পরবর্তী সময়তে ভোটের চাপ এবং অভিজ্ঞতা নিয়ে প্রথমেই কৃষ্ণবাবু আমাদের সামনে তার অভিজ্ঞতা তুলে ধরেন। কৃষ্ণবাবু, আরো একটা বিষয় যেটা আপনার কাছ থেকে জানতে চেষ্টা করবো, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আপনি নানান রকম বলেছেন যে বিজেপি থেকে তৃণমূল বা তৃণমূল থেকে বিজেপি নিয়ে নানান রকম কথা বলেছেন প্রসঙ্গক্রমে। আমার প্রশ্ন হচ্ছে, বিজেপি থেকে তৃণমূল এই আসবার সিদ্ধান্তের কারণটা কি? না, দেখুন, আমি বিজেপি ছেড়েছিলাম তো ভাবেন বুক চিতিয়ে মানে তৃণমূলে এসেছিলাম, আমি পিঠ দেখিয়ে আসিনি। আমি প্রথমে বিজেপির কর্মসূচি থেকে আলাদা করি 2021 1 সেপ্টেম্বরে। তারপর তারা আমার কাছ থেকে 30 দিন সময় চেয়েছিলেন যে 30 দিনের মধ্যে সেই প্রবলেমগুলো সলভ করবেন, কিন্তু 30 দিনের পর প্রবলেম সলভ হয়নি। তখন আমি 1 অক্টোবর আমি বিজেপি দল থেকে আমি নিজেকে সরিয়ে নিলাম, দল ত্যাগ করলাম। আমি অ্যানাউন্সমেন্ট করে প্রেস কনফারেন্স করি। তার 26 দিন পর 27 অক্টোবর আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি। তো আমার প্রত্যেকটা পদক্ষেপ আমি তাদেরকে জানিয়েছিলাম, আর আমি যে আইডিওলজি নিয়ে রাজনীতি করার মানসিকতা নিয়ে এসেছিলাম, তাদের সাথে আমার আইডিওলজি ম্যাচ করে দিই। আমি চেয়েছিলাম মানুষের হয়ে কাজ করব, মানুষকে পরিষেবা দেব। তো হেস্টিংসে দিলীপ ঘোষ ওনার ভাষণে আমার নাম না করে উনি বলেছিলেন যে মানুষকে পরিষেবা দিয়ে কাজ করে ভোটে জেতা যায় না, ভোটে জেতার জন্য আন্দোলন করতে হয়। তো আমি তো এসেছিলাম কাজ করার মানসিকতা নিয়ে। আন্দোলন, আজকে আমাদের অবস্থান বিরোধী দলে ছিল, তো বিরোধী দলের অবস্থান আমি বিরোধী মুদ্রাটা যাতে শক্তভাবে উঠাতে পারি, কিন্তু এখানে কোনো বিরোধী মুদ্রা নাই। মানে সরকার যেটা করবে তার সবকিছুতেই বিরোধিতা করতে হবে, ভালো কাজ করলেও তার বিরোধিতা করতে হবে। সেই আইডিওলজির সাথে আমার বনিবানা হয়নি, সেই জন্য আমি বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করি। মূলত অনলাইনে তার মানে অভিমান, কোনো একটা জায়গায় অভিমান জমে আছে। না, অভিমান এটা বলা চলে না। এটা ভাবে নেন আমার সাথে মতবিরোধ ছিল, দলের সংগঠনের মতবিরোধ ছিল। আর সেটা আমি বিজেপি ছাড়ার পর আমি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করি, আর সেখানে আমি কাজ করার সুযোগ পেয়েছি। সেখানে রায়গঞ্জের যাতে সার্বিক ডেভেলপমেন্ট হয়, আমার যেটা মেন মুদ্রা ছিল, সেটা আমি করতে পেরেছি। রায়গঞ্জের রাস্তাঘাট যেগুলা দাবি দাবা ছিল, 80% কাজ আমি করতে পেরেছি। একটা এমএলএ তার প্রত্যেক বছর এমএলএ লেট ফান্ড 70 লক্ষ টাকা পায়। আগে সাইট পাইতো, তারপর 70 লক্ষ টাকা হয়েছে। কিন্তু আমি এই 3 বছরে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে 200 কোটি টাকার উপরে কাজ করেছি। গত ফিনান্স ইয়ারে
আমি 97 কোটি টাকার কাজ করেছি। আচ্ছা, তো আজকে আমি কোথাও মনে করি যে আমি বিধায়ক হয়ে নিজের কর্তব্য পালন করতে পেরেছি তৃণমূল কংগ্রেস যোগদান করাতে। সেই জন্য আমি গর্বের সাথে বলছি যে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করে আমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি। আমার ভুলটাকে আমি খুব তাড়াতাড়ি শুধরে নিতে পেরেছি। তার জন্য রায়গঞ্জবাসীকে আমি হৃদয়ের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কেননা তারা যেই হিসাবে আমার সমর্থনে আমার পাশে দাঁড়িয়েছেন, হ্যাঁ, সেটা নিশ্চিত আমাকে ঊর্জা প্রদান করে আগামী দিনে রায়গঞ্জ উত্তর দিনাজপুর বাসীদের জন্য আরো ভালো কাজ করে। একেবারে কল্যাণী বাবু, বিজেপি আর তৃণমূল নিয়ে কথা যখন হচ্ছে, এই মুহূর্তে বিজেপি আপনাদের প্রতিপক্ষ, তো সেই ক্ষেত্রে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, বিজেপি কিন্তু বাংলার প্রতি কিন্তু বিজেপির বরাবরই এক অন্য দৃষ্টি রয়েছে, আর এবারও কিন্তু বাংলাকে বিজেপি পাখির চোখ করেই কিন্তু এগিয়ে চলেছে। তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে, কতটুকু সফল হবে? না, বিজেপি দেখুন সফল হবে না। আজকে বিজেপির ষড়যন্ত্র মুখোশ খুলে গিয়েছে। আজকে আপনারা দেখেছেন রায়গঞ্জেও প্রধানমন্ত্রী এসেছিলেন, রায়গঞ্জবাসী প্রধানমন্ত্রীকে দেখার জন্য গিয়েছিলেন আর কিছু আশা নিয়ে গিয়েছিলেন যে উনি রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের সার্বিক উন্নয়নের জন্য কিছু ঘোষণা করবেন। কিন্তু উনি ওনার ভাষণে শুধু সন্দেশখালি আর দিদিকে গালি ছাড়া কিছুই ছিল না। সেই জন্য রায়গঞ্জবাসী হতাশ হয়ে গেছে। আজকে যে খালিকে নিয়ে তারা মুদ্রা বানিয়ে ইলেকশন নির্বাচন জেতার প্রচেষ্টা করেছিল, সেটাও পাবলিক ডোমেনে চলে এসছে। তাদের ষড়যন্ত্র, তারা যে পশ্চিমবঙ্গে কালীগঞ্জ করেছিলেন, হ্যাঁ, চেষ্টা করেছিলেন, সেটা মানে জনগণ জানতে পেরেছে। সেই জন্য আজকে আপনারা মিলিয়ে দেখে নেবেন, আজ 4 জুন আমার কথাটা ঠিক হবে, বিজেপি মানে ভাবে না বিলো 10টা সিটের মধ্যে পশ্চিমবঙ্গে থাকবে। আপনি একেবারে সন্দেশখালী প্রসঙ্গে যখন আসলেন, তার সন্দেশখালী প্রসঙ্গে আরো একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে। সন্দেশখালী নিয়ে মূলত ভাইরাল ভিডিও হয়েছে, উইলিয়াম নামে একজন ইউটিউব চ্যানেল থেকে সেটা ছাড়াও হয়েছে। প্রশ্ন হচ্ছে, আপনারা ভিডিও ভাইরাল নিয়ে কথা বলছেন, বিজেপিকে দোষারোপ করছেন, সব মানছি, কিন্তু এখানে তো আরো একটা প্রশ্ন রয়েছে, আপনারা আইনি পদক্ষেপ কেন নিচ্ছেন না এই ভাইরাল ভিডিওকে কেন্দ্র? না, আইনি পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না? আইনি পদক্ষেপে আমরা দ্বারস্থ হচ্ছি। এখন ভাবে নেন কেউ কোর্ট আদালত নাই, বিচার ব্যবস্থা সবার জন্য আছে, কেউ গিয়ে সুরক্ষা কবচ চেয়ে দিচ্ছে, সেটাতে আমরা বাধা দিতে পারি না, হ্যাঁ, আর কোর্টও আবার দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এটা আইন প্রণালীর ব্যাপার আছে। এখানে আমাদের তার প্রতি আস্থা রাখা ছাড়া, হ্যাঁ, আর আমাদের কিছু করার নেই। তবে দায়িত্ব নিয়ে আমি এটুকু বলতেছি, জনগণ অনেক সজাগ সচেতন আছেন। আজকে যে কীর্তিগুলো হয়েছে, যে ভিডিওগুলা এসেছে, এখন বলা যেতে পারে ভিডিওর সিরিজ, হ্যাঁ, তো সেটাতে বোঝা যাচ্ছে যে এটা বিজেপির মানে রচনা, ষড়যন্ত্র করার ছিল, তারা করেছে। কিন্তু সাধারণ মানুষ, হ্যাঁ, এই ষড়যন্ত্রের নাকাবটাকে বেফাস করে দিয়েছে। সেই জন্য এবার পশ্চিমবঙ্গে, হ্যাঁ, তাদের অবস্থান তলানিতে যেতে চলেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আজকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেইলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে, এক এক দিনে 3-4টা সভা করতে হচ্ছে। আজকে তারা বুঝে গেছে পশ্চিমবঙ্গের বঙ্গভূমিতে তাদের পায়ের নিচে মাটি সরে গিয়েছে। এখানে তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী, তাদের সংগঠন অনেক শক্তিশালী। আর বিজেপির আপনি বলুন, যারা বুথে লোক দিতে পারে না, পোলিং এজেন্ট ঠিক করে দিতে পারে না, তারা ইলেকশন জেতার কথা বলতেছে। ভাবে অবাক লাগে। তাদের মানে জমিনি যেটা হকিকত আছে, সেটাতে তারা কোনো মতেই পশ্চিমবঙ্গে, হ্যাঁ, তারা জয়লাভ করতে পারবে না। পশ্চিমবঙ্গে তাদের আগের থেকে সিট অর্ধেকেরও কম হয়ে যাবে। এটা আজকে আপনাকে বললাম, 4 জন আপনারা মিলিয়ে দেবেন। পোলিং এজেন্টের কথা বলছি, যে পোলিং এজেন্ট বিজেপি রাখতে পারছে না, এরকম তো অভিযোগ হয়েছে যে তৃণমূল বিজেপিকে রাখতে দিচ্ছে না পোলিং। কে বললো? এইবার আপনি দেখুন, নির্বাচন যেই হিসাবে, আপনারা উত্তর দিনাজপুরের সিটের কথাই আমি বলতেছি, আপনারা একটা কোনো ভাবে না এখানে সন্ত্রাস কিংবা কোনো ভোট দিতে গিয়ে কাউকে আটকানো কিংবা কোনো মানে গন্ডগোল তো দূরের কথা, একটা মানে এফআইআর পর্যন্ত দর্জ হয়নি, আর কেউ কাউকে আঘাত আদানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। এখন যদি ওদের সংগঠনেই যদি না থাকে, দুর্বল যদি থাকে, আর ওরা যদি পোলিং এজেন্ট না দিতে পারে, তাহলে তো আমাদের করার কিছু নেই। এখন আমরা তো ওদের হয়ে আর পোলিং এজেন্ট দিতে পারি না। আপনি তো উত্তর দিনাজপুরের উদাহরণটা নেই, কিন্তু উত্তর দিনাজপুর দিয়ে তো সার্বিক রাজনীতিটা না, আপনি দেখুন, সেই হিসাবে পশ্চিমবঙ্গে আগে বাম জানাবানায় যে হিসাবে সন্ত্রাসের
হতো, হুম, হুম, হুম। আজকে আপনি দেখুন কটা ঘটনা ঘটেছে। অনেকটাই কম, হ্যাঁ, অনেকটাই কম। এটা বলা যেতে পারে যে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে শুধুমাত্র নয়, উত্তরবঙ্গে যে হ্যাঁ, ভোটটা হয়েছে সেই হ্যাঁ। ভোট প্রক্রিয়াতে অনেকটাই কম হয়েছে। হ্যাঁ। কিন্তু আমরা যখনই দক্ষিণের দিকে যাচ্ছি, গতকালের ঘটনা আপনি জানবেন, অনেকটা পরিমাণে কেতুগ্রামে তৃণমূল কর্মী খুন। আচ্ছা, তৃণমূল কর্মী খুন হচ্ছে, দেখুন তার মানে ষড়যন্ত্রটা করছে কারা? একেবারেই অনেকটাই প্রকাশ্যে আসতে পারে। তো ষড়যন্ত্র আজকে বিজেপি যখন দেখছে, হ্যাঁ, তারা তাদের পরাজয় নিশ্চিত, তো সেই জন্য এখন তারা উপদ্রব, গন্ডগোল, হ্যাঁ, আর এই ধরনের সন্ত্রাসের রাজনীতিতে মেতে উঠেছে। তো আজকে এই ধরনের রাজনীতি কোনোদিনই পশ্চিমবঙ্গবাসী মেনে নিতে পারবে না। আজকে পশ্চিমবঙ্গের, আমি বিজেপিকে এটাও বলবো, যেটা জনাদেশ আছে সেটাকে স্বীকার করতে শিখুন। হ্যাঁ, অযথা গন্ডগোল করবেন না, শান্তিপূর্ণ, এটা গণতন্ত্রের উৎসব, এই উৎসবে সবাই যাতে সামিল হয় আর শান্তি শৃঙ্খলা ভাবে যাতে ভোট হয়, এটাই আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন করছি। একেবারে কল্যাণী বাবু, তবে আপনি যে এই মুহূর্তে বললেন যে শান্তি শৃঙ্খলার সাথে যাতে ভোট হয়, তো এই আশাটা তো সবাই করছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার একটা গুরুদায়িত্ব কিন্তু নির্বাচন কমিশন নিয়েছেন, আর নির্বাচন কমিশনের নির্দেশেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী গোটা রাজ্যে মোতায়েন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু কেন্দ্র চালিত বাহিনী বলে কিন্তু আখ্যায়িত করা হচ্ছে, অন্যদিকে আবার রাজ্য পুলিশকে বলা হচ্ছে মমতার পুলিশ। এই বিষয়ে আপনি না, দেখুন, কেন্দ্র বাহিনীকে তো আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ বিশ্বাস করছেন না। আজকে উনি বলছেন পশ্চিমবঙ্গে ঘুষপেঠিয়া বন্ধ করাই। হ্যাঁ, আরে পশ্চিমবঙ্গে ঘুষপেঠিয়া, আর আজকে তো বর্ডার সিকিউরিটি ফোর্স তো আর রয়েছে বিএসএফ, কার আন্ডারে? ওটা তো অমিত শাহর মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে। তাহলে তার জবাবদারি কার? আজকে যদি উনি ব্যর্থ হয়েছেন, যদি পশ্চিমবঙ্গে, আমি উনার কথা সত্যি ধরলাম যে ঘুষপেটিয়ারা আসছে, তার মানে তো ব্যর্থ উনি। আজকে উনার বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, উনি শুধু পশ্চিমবঙ্গের শাসক দলকে উনি দোষারোপ করছেন, বাস্তবে এটা না, উনি নিজের ব্যর্থতার কথা চেয়েছেন। আজকে কেন্দ্র বাহিনী বলুন আর যেটা বললেন, সবাই অপদস্থ, আর সবাই এদের তানাশাহি ফরমানের রাজনীতিকে এবার কেউ স্বীকার করবে না। এবার আপনারা দেখবেন ইভিএম যখন খুলবে, হ্যাঁ, উপযুক্ত ভারতবাসী, হ্যাঁ, ইনাদেরকে জবাব দিবেন, ইনাদেরকে বিদায় করবে। এই ইভিএম এর কথা ওঠাতে আমার মনে পড়লো, গতকালই কিন্তু বনগাঁতে অমিত শাহ সভা করেছিলেন। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে অমিত শাহ সেই মুহূর্তে কিন্তু এই ইভিএম কারচুপির ক্ষেত্রে একেবারে কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন। অমিত শাহ বলেছিলেন যে যেই ইভিএম এর সাহায্যে তিনি ক্ষমতায় এসেছেন, আজ যেহেতু জনগণ বুঝতে পারছেন, যেহেতু ওনাকে তার আসন থেকে সরাতে চাইছেন, তো সেই ক্ষেত্রে এইবার মুখ্যমন্ত্রী এই ইভিএম এর কারচুপি বা ইভিএম এ গন্ডগোল আছে বলে তিনি এই বাহানা করছেন। আপনি দেখুন কৃষ্ণনগরে আমরা দেখলাম, হ্যাঁ, যেখানে মানে তৃণমূলকে ভোট দিতে যাচ্ছে, তৃণমূলকে ভোট দিয়েছে, অথচ হ্যাঁ ভিভিপ্যাটে পদ্মফুল শো করছে। তো এটা তো কমপ্লেনও করা হলো, তারপর ইভিএম মেশিনটাও চেঞ্জ করা হলো। তো এই ধরনের যদি ঘটনা ঘটে, তাহলে নিশ্চিত একটা সন্দেহ তো একটা থাকেই। হ্যাঁ, তো আজকে এই ধরনের এটা শুধু মানে ভোটটা যখন তৃণমূলকে দিচ্ছে, বিজেপির কাছে কেন যাচ্ছে? অন্য ভাবে না দলও দাঁড়িয়েছে, ইন্ডিপেন্ডেন্টও দাঁড়িয়েছে, কিন্তু ওটা বিজেপির দিকে যাচ্ছে। সেই জন্য স্বাভাবিক আছে, হ্যাঁ, একটা যেটা আমরা দেখছি, হ্যাঁ, সেটাই আমরা বলছি। 26-এও তো মানে আমাদের যখন এখানে রায়গঞ্জে যখন ইলেকশন হলো, সেক্ষেত্রে তো আপনিও বলেছিলেন যে আপনাদের ইভিএম এ কিছু কিছু জায়গাতে 2 নম্বর বোতাম টিপে যেখানে ভীষণ রকম সমস্যা হচ্ছিল, সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন। না, যখন যেটা হয়েছিল, হ্যাঁ, তখন সেটা আমি বলেছিলাম। আর রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে আমি কিছু বলি, লোকসভার ক্ষেত্রে আমি বলেছিলাম। লোকসভার ক্ষেত্রে আমার কাছে কমপ্লেন এসেছিল, ঠিক আছে, আমার কাছে কমপ্লেন এসেছিল, আমি সেই কমপ্লেনটাকে আমি বলেছিলাম। চাকুলিয়ায় এই ধরনের ঘটনা হয়েছিল, আর আমিও ভোট কেন্দ্রে গিয়েছিলাম। 2 নম্বর বোতাম পুশ করলে ভাবে না ওখানে ভোটই হচ্ছে না। আচ্ছা, আপনি অভিযোগ করলেন, অভিযোগ করার পরে কোনো স্টেপ নেওয়া না, অভিযোগ করার পর তারপর ঠিক করা হয়েছে বিষয়। একেবারে তো ভোট নিয়ে যখন কথাই হচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূল কিন্তু রাজ্যের বাইরে কিন্তু সেভাবে পা বাড়ায়নি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আসাম, যেটা কিনা বিজেপি শাসিত রাজ্য, সেখানে কিন্তু আপনাদের 2জন প্রার্থী লড়াই করছেন। কি বলবেন এই বিষয়ে? না, আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আসামও আমরা 2 জায়গায় প্রার্থী দিয়েছি, আর 2 জায়গায় আপনারা দেখবেন আসামের আমরা ফল হলো। আচ্ছা, আরো একটা বিষয়, আপনারা নিজেদেরকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলেন,
কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আপনারা কেন বলছেন? আপনারা তো এখন আঞ্চলিক দল, এবং তার থেকে বড় কথা এদিকে আত্মতুষ্টি রেখে কোনো ঘোর কাটে। কেউ যদি ষড়যন্ত্র করে মানে এই তকমা যদি ছিনে নেয়, আচ্ছা আচ্ছা, কিন্তু আজকে ভারতবর্ষের মন থেকে তো এই তকমা ছিনতে পারেনি। ভারতবাসীর মন দিয়ে তো ওই এক্সপ্রেশন হয় না। আজকে আপনারা দেখবেন, আজকে যেটা নিয়ম যেটা আছে 1% উপর ভোট পেলে পরে সর্বভারতীয় দল ইয়ে হয়। তো কমসে কম 1% যে কি নিচে হয়েছে তার যে রিপোর্ট, সেটা তো আমরা পাইনি। আচ্ছা আচ্ছা, আজকে অন্যান্য দল আজকে ভাবে নেন, আম আদমি পার্টিও অল ইন্ডিয়া ইয়ে রয়েছে, তার অনেক তৃণমূল থেকে অনেক ছোট পার্টি, তারাও আজকে ভাবে নেন অল ইন্ডিয়া পার্টি হিসাবে তারা নমিনেটেড হয়েছে। তো আজকে দেখুন বিজেপির আসল কথা কি আছে, বিজেপি একটা ওয়াশিং মেশিন নিয়ে বসে থাকে, ঠিক আছে? সেই ওয়াশিং মেশিন প্রথমে তারা ইডি সিবিআই পাঠায়, পাঠিয়ে দিয়ে তাদেরকে ভয় দেখায়, আর তারপর তারা যদি বলে না বিজেপির সাথে চলে আসবে, তাদের ওয়াশিং মেশিনে ধুলাই করে আর মানে কালোকে সাদা বানিয়ে। অনেক নমুনা দেখলাম আমরা, চন্দ্রবাবু নাইডু, অজিত পাওয়ার, এদের এগেইনস্টে কি হলো, এখন এদের অবস্থানটা কোথায়? বাংলার উদাহরণ, এখন এদের অবস্থান বাংলার উদাহরণ আপনারা দেখুন, যে শুভেন্দু অধিকারীকে সবাই দেখেছে টিভির পর্দায় কাগজ মোড়ায় ইসের মধ্যে টাকা নিচ্ছে, সে জোর গলায় চিল্লাতো 2021-এর আগে বিজেপি হাটাও দেশ বাঁচাও। এখন তাকেও ওয়াশিং মেশিনে নিয়ে গেলেন আর ওই কালো মালটাকেও সাদা করে দিলেন। আপনি তো এক সময় যখন বিজেপিতে প্রথম যখন দাঁড়ালেন, এক্সপিরিয়েন্স বলছে যে আপনি সেই সময় বলেছেন যে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এবং পরবর্তীকালে আপনি তৃণমূলের ব্যাটিং। না তো যে ভুলটা করেছিলাম সেই ভুলটা তো ক্যারি অন করার জায়গা নেই তো, মানে এখন অনুতপ্ত বোধ হয়। ভুলটা শুধরে নেওয়া উচিত। তো আমি তো সেই জন্য ভুলটা শুধরে নিয়েছিলাম, সবাস আমার দ্বারা ভুল হয়েছিল, সেই ভুলটাকে শুধরে নিয়েছি। তারপর তারা বলেছিল যে ভোটের ময়দানে দেখবো তৃণমূলের প্রতীক নিয়ে দাঁড়ালে কি হয়। আরে বিধানসভা না, আমি লোকসভা লড়ছি 60টা বিধানসভা করে, আর আজকে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি 60টা বিধানসভায় কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। প্রত্যেকটা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের লিড হতে চলেছে, প্রত্যেকটা বিধানসভায় কৃষ্ণ কল্যাণী জিততে চলেছে। এটা মানুষের রায়, জনগণের রায়। তো আমি মানুষের রায়ের সাথে, মানুষের জনগণের আশীর্বাদের সাথে রয়েছি। বেশ, আপনারা শুনছিলেন এতক্ষণ 360 ডিগ্রি কৃষ্ণ কল্যাণী। নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে নানান রকম প্রশ্ন, জনতার অনেক প্রশ্ন আজ একেবারে খোলাখুলি রাখবো ট্রাইব টিভি বাংলার পর্দায়, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা 360 ডিগ্রি কৃষ্ণ কল্যাণী। ফিরে এলাম বিরতির পর, আর আপনারা দেখছেন 360 ডিগ্রি কৃষ্ণ কল্যাণী। আজ আমরা মুখোমুখি আপনাদের প্রশ্ন করছি কৃষ্ণ কল্যাণীকে। তো সেই ক্ষেত্রে একের পর এক প্রশ্ন তিনি কিন্তু ছুটতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে কল্যাণী বাবু, আমার পরবর্তী প্রশ্ন যেটা থাকছে সেটা হচ্ছে, এই যে একটু আগেই আপনি বললেন যে বিরতির আগে বললেন বিজেপি ওয়াশিং মেশিন, তো সেই ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো কোথাও না কোথাও এক প্রকার কিন্তু দুর্নীতিরই নিদর্শন করছে। তো সেই ক্ষেত্রে বাংলাতে যদি দেখি, সেই ক্ষেত্রে রেশন থেকে শিক্ষা প্রত্যেকটি বিভাগেই কিন্তু দুর্নীতির নিদর্শন পাওয়া যাচ্ছে, আর সব জায়গাতেই কিন্তু টার্গেট রাজ্য সরকারকেই করা হচ্ছে। আজকে দুর্নীতির আপনারা বলতেছেন পাওয়া যাচ্ছে। আজকে কেউ 2 বছর ধরে ভাবেন ইডি হেফাজতে আছে, কেউ 1.5 বছর ধরে আছে। যদি দুর্নীতি আছে, ওদের কাছে প্রমাণ আছে, তা এত সময় লাগছে কেন? তাহলে এত সময়টা লাগছে কেন? তাহলে আজকে যারা দোষী আছে তাদের যাতে সাজা হোক। তাহলে আজকে যখন ইডি সিবিআই এরা ক্লেম করছে ওনাদের কাছে উপযুক্ত প্রমাণ আছে, তাহলে 1.5 বছর 2 বছর লেগে যায় নাকি? তারাও কি অপেক্ষা করতেছে নাকি না ইনাদেরকে আবার ওয়াশিং মেশিনে ফেলা হবে, আবার কালোকে সাদা করা হবে? এটাও হতে পারে। প্যারালালি তো আরো একটা প্রশ্ন তাহলে আসতে পারে এখান থেকে, যে 1.5 বছর সময় লেগে যাচ্ছে আপনাদের তাদেরকে নির্দোষ প্রমাণ করতে। না, আমাদের নির্দোষ প্রমাণ করতে না। আজকে ইডি এটা রাজ্য সরকারের এজেন্সি নয়, কেন্দ্র সরকার। আজকে কেন্দ্র সরকারের হিসাবে তাদের গ্রেফতারি হয়, তা ইডি কে 1.5 বছর 2 বছর লেগে যাচ্ছে কেন? আমার প্রশ্নটা হচ্ছে কেন্দ্র সরকারকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যদি আপনি এই কথা বলেন, গতকালই জীবন কৃষ্ণ সাহা সুপ্রিম কোর্ট আজকে এতদিন উনাকে জেলে রাখার পর তারপর বলছে ওনার এগেইনস্টে প্রমাণ নেই। তো এটা তো মানুষকে হ্যারাসমেন্ট করা। এখন ঋতু ভাই, আরেকটা কথা হচ্ছে, এই যে আপনি
যে দলকে টার্গেট করা হচ্ছে, আপনি কিন্তু সেই দলের হয়েই এবার লড়াই করছেন। তো কি মনে হচ্ছে, কতটা কঠিন আপনার কাছে এই না লড়াই? সে তো দেখুন, আজকে ষড়যন্ত্রের রাজনীতি, রঞ্জিতের রাজনীতি বিজেপি তো করেই আসছে। আজকে আপনারাও দেখেছেন, হ্যাঁ, শুভেন্দু অধিকারী বিধানসভায় আমাকে হুমকি দিয়েছিলেন যে ইনকাম ট্যাক্স পাঠাবেন, ইডি পাঠাবেন, হ্যাঁ, তারপর উনি পাঠালেন। হ্যাঁ, তো কি হলো আজকে? আজকে কৃষ্ণ কল্যাণী কোনো দুর্নীতি করেনি, হ্যাঁ, আর কৃষ্ণ কল্যাণী সেই সৎ সাহস আছে। আজকে সেই জন্য কৃষ্ণ কল্যাণী ভাবেন আজকে তৃণমূল কংগ্রেস আজকে টিকিট দিয়েছে, আমি এমপি প্রার্থী হিসাবে এখানে লড়ছি, নিজের সৎ সাহসের সাথে লড়ছি, মানুষের জন্য কাজ করেছি, হ্যাঁ, মানুষের পাশে থেকেছি। সেই জন্য আজকে ভাবেন আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের ইউথ আইকন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। কারণ আজকে আমার রিপোর্ট কার্ড আমি ওনাদেরকেও দিয়েছি। আমি বিধায়ক হওয়ার পর প্রত্যেক বছর যেটা কাজ করেছি, হ্যাঁ, তার রিপোর্ট কার্ড আমি জনগণের কাছে দিয়েছি, বিধায়ক আপনার দরজায়। আমার মনে আছে 2021 সালে আমাদের টোটাল ভোট পোল হয়েছিল 1,62,000, আর সেখানে আমি এখন পর্যন্ত 1,55,904 জনকে আমার সাংসদ প্রার্থী দাঁড়ানোর আগে পর্যন্ত আমি তাদেরকে পরিষেবা দিয়েছি। তারপর টোটাল ডিটেলস আমার কাছে রয়েছে। তো আমরা তো সারা বছর কাজ করেছি, মানুষের সাথে থেকেছি, পাশে থেকেছি, সব রকম সুবিধা দিয়েছি। আজকে আপনারা বলুন, মানুষ যাতে উপকৃত হয় তাদের জন্য সমাধানের অফিসের আমরা নির্মাণ করেছিলাম, সেখানে সহায়তা করেছিলাম। তারপর সমাধান আপনার দরজায়, আমার সমাধান অফিসটাও অঞ্চলে অঞ্চলে দরজায় গিয়ে মানুষকে পরিষেবা দিয়েছে। তো আমি তো রাজনীতিতে এসেছি তো কিছু কাজ করার মানসিকতা নিয়ে এসেছি। তো আমি কাজ করেছি আর কাজে বিশ্বাস রাখি। এবার জনগণ সেই ভিত্তিতে রায় দিয়েছে। আপনি মানুষের জন্য কাজ করতে এসেছেন, তো আপনি রাজনীতি কেন? এনজিও চালাতে পারতেন, এনজিও করেও তো মানুষের জন্য কাজ করা যায়। আর আপনার মনে হয় না যে আপনার যে অন্নপূর্ণা ভান্ডার রয়েছে শুধুমাত্র রাজনীতি করার জন্য আজকে এতটা পরিমাণে দোষারোপে পড়লো? না, আমি আপনাকে বলি, আমি যখন রাজনীতিতে যোগদান করিনি, হ্যাঁ, তখনও আমি একটা মুহিম চালিয়েছিলাম, নো ভাষণ কেবল রাশন। আচ্ছা, নো ভাষণ। আমি বিভিন্ন জায়গায়, হ্যাঁ, খাদ্য সামগ্রী দিয়েছি। আমার শুধু রায়গঞ্জ, উত্তর দিনাজপুর না, দক্ষিণ দিনাজপুর, মালদা ডিস্ট্রিক্টও। তো আজকে আমাদের মিরওয়াল বলে যে গ্রামটি ছিল, সেই গ্রামকে 1 বছরের জন্য দত্তকও নিয়েছিলাম। আর ওই কোভিড মহামারীর সময়, হ্যাঁ, আমি নিজের হাতে, হ্যাঁ, রেডি ফুড আমি বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে এসেছি। আমি সোশ্যাল ডিস্টেন্স মেনে নিয়ে, হ্যাঁ, মানুষদের কাছে খাবার পৌঁছে দিয়েছি। তো আজকে যখন আমি দেখলাম এগুলা সোশ্যাল অ্যাক্টিভিটি করতে গিয়ে দেখা গেল যে মানুষের এই সমাজের মধ্যে অনেক কষ্ট, অনেক বেদনা আছে, সেটা একা কৃষ্ণ কল্যাণী মেটাতে পারবে না। তো আমি তখনই তয় করলাম, আমি যদি একটা রাজনৈতিক দলে গিয়ে জনপ্রতিনিধি হয়ে যদি আসি, হ্যাঁ, তাহলে মনে হয় আমি আরো বেশি কাজ করতে পারবো। সেই উদ্দেশ্যেই আমার রাজনীতিতে আসা। আমি চাওয়া পাওয়ার জন্য রাজনীতিতে আসি, ঠিক আছে? তো আজকে সেই জন্য আমার মেইন মোটো আছে মানুষকে যাতে পরিষেবা দিব, আর রায়গঞ্জে যাতে সার্বিক উন্নয়নটা হোক। আজকে আপনারা দেখেছেন, আমরা অ্যাকচুয়ালি আমি কৃষ্ণ কল্যাণী এখন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ঠিক আছে? আমার গঙ্গারামপুরে ইন্ডাস্ট্রিজ থেকে আমি চালু করেছিলাম, হ্যাঁ, তো রায়গঞ্জেও, তারপর আসামও করেছি, হ্যাঁ, বাংলাদেশেও ছিল। তো আমি কিন্তু রায়গঞ্জকে একটা মডার্ন সিটি চিন্তা ভাবনা কিন্তু আমি আগের থেকে করেছি। আজকে আমি একটা ইন্ডাস্ট্রি ছিলাম, আমার কোন দরকার ছিল ডিপার্টমেন্টাল স্টোর একটা করা। তো আজকে একটা যাতে ওয়ান রুফ এভরি সলিউশন, হ্যাঁ, যাতে একটা সুপার মার্কেটের মতো আজকে যেমন কলকাতায় আমরা তখন বিগ বাজার দেখেছিলাম, স্পেন্সার দেখেছিলাম, সেই সময় 2014-তে আমরা ওয়াবাজার রায়গঞ্জকে গিফট করি। তারপর আমি ওয়াবাজারের উপর আমার ভ্যাকেন্ট স্পেস ছিল, আমি সাধারণ মানুষের সাজেশন নিয়েছিলাম যে এখানে কি করলে ভালো হয়। তো ম্যাক্সিমাম লোক বলেছিলেন রায়গঞ্জে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট নেই, তাহলে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। সেই কথা শুনে আমি রায়গঞ্জে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট করি, কল্যাণীস কিচেন নামে। তারপর রায়গঞ্জে ভালো সুইটস পার্লার ছিল না, যেখানে ভাবেন আমাদের বাড়ির মহিলারা গিয়ে মানে একটা ভালো পরিবেশে যাতে স্ন্যাক্স সুইটস খেতে পারে, তার জন্য বানারসি গেলে আমি চালু করলাম, রয়্যাল এনফিল্ড রায়গঞ্জবাসীকে গিফট করলাম। তারপর আপনারা দেখলেন গৌরবঙ্গের মধ্যে, উত্তর দক্ষিণ বাংলার মধ্যে সবার আগে রায়গঞ্জকে আমরা মাল্টিপ্লেক্স উপহার দিলাম। তো রায়গঞ্জকে মডার্ন সিটি বানানোর
কাজ কিন্তু আমরা এখানে করছি। একটা বড়সড় প্রশ্ন রয়েছে। আপনি বলছেন যে মাল্টিপ্লেক্স বানিয়েছেন, এসভিএফ করা হয়েছে। একটা জিনিস তো সত্যি যে এই রায়গঞ্জের মধ্যে যদি আমরা একটু সুমারি দেখি, স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মধ্যবিত্তের সংখ্যাটা অনেকটাই বেশি, এবং তার থেকে বড় কথা নিম্ন মধ্যবিত্তের সংখ্যা অনেক বেশি। সিঙ্গেল স্ক্রিন গুলো পরপর বন্ধ হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনার উপর অনেকটা দায়বদ্ধতা, কি বলবেন? না কোনো দায়িত্ব না। আমার তো যখন আমরা চালু করেছি তখন তো সব হলই বন্ধ ছিল। আর ওই কোভিড এর মহামারীতে কত বড় একটা ঝুঁকি ছিল যে মানুষ সোশ্যাল ডিস্টেন্সের কথা বলতেছে, তো কি করে সিনেমা দেখতে যাবে, সব সিনেমা এগুলো বন্ধ ছিল। তো আমার মনে হয়েছিল এই যে কোভিড মহামারী যেটা এসেছে এটা ক্ষণিকের জন্য এসে, আমরা কোভিড থেকে বেরিয়ে আসবো, আমরা জয় করবো, ঠিক আছে। তো সেটাই হয়েছিল, সেই জন্য আমি ভাবেন ঝুঁকি নিয়ে মাল্টিপ্লেক্স করেছিলাম। আপনি তো আমি single screen আমি এর আমি জন্য কোনো দিতে কিছুকে বন্ধ করিনি, আমি কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য এগুলা কাজ করেছি, ঠিক আছে। আজকে যেগুলা যে সব অর্গানাইজেশন বন্ধ হয়ে গেছে সেখানে তো আমার কিছু করার নেই, আমি তো নতুন চালু করেছি। তো নতুন চালু করা তো এটা নিশ্চিত একটা পজিটিভ সাইন, অবশ্যই যে positive। আজকে ভাবেন মাল্টিপ্লেক্স চালু করেছি কিংবা ওখানে গল্প রয়েছে, এখানে তো কত লোকজন কাজ পেয়েছে। আমাদের কল্যাণী গ্রুপের টার্গেটই রয়েছে আমরা প্রত্যেক বছর 300 লোককে যাতে নতুন ভাবে কাজ দিতে পারি, সেই লক্ষ্যে আমরা কিন্তু এগোচ্ছি। আজকে নিয়ার অ্যাবাউট কল্যাণী গ্রুপের 5000-এর মতো এমপ্লয়ি হয়ে গেছে অলরেডি। একেবারেই। তবে কল্যাণী বাবু, এই এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা যখন হচ্ছেই, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র এমপ্লয়মেন্ট জেনারেশন নয়, আরো অন্যান্য দিকেও দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে অনেক ধরনের প্রকল্প কিন্তু লাগু করা হয়েছে। এই ধরে নিন লক্ষ্মীর ভান্ডার, মহিলাদের উদ্দেশ্যে তাদেরকে এক প্রকারের সম্মান জানানোর উদ্দেশ্যে এই লক্ষ্মীর ভান্ডার, আর সম্প্রতি 500 থেকে 1000 টাকাও করা হয়েছে। তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে, শুধু কি লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি মহিলাদের সম্মান প্রদান করা সম্ভব, নাকি একটা যে রোজগারের প্রেক্ষাপট চাকরি সেটাও উচিত? না, লক্ষ্মীর ভান্ডার না, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 74টা প্রকল্প বঙ্গবাসীকে দিয়েছে। আর সেই প্রকল্পে মানে সবাই সরাসরি উপকৃত হচ্ছে। আজকে একটা ধরুন স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ঠিক আছে, এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডে মানে হায়ার এডুকেশনের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যাচ্ছে। আজকে ভাবে নেন নিম্নবিত্ত হোক মধ্যবিত্ত হোক, তারা আজকে তাদের বাড়ির ছেলে কিংবা মেয়ে ওই 10 লক্ষ টাকা লোন নিয়ে পড়াশোনা উচ্চশিক্ষা অর্জন করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আইএএস হবে, কেউ প্রফেসর হবে, কেউ আইপিএস হবে। তো আজকে তাদের প্রজন্ম, আগামী প্রজন্ম যাতে সুরক্ষিত হয় সেটাও প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছে। আজকে একটা শিক্ষিত সমাজ একটা ভালো সমাজতন্ত্র গঠন করতে পারে, আর একটা ভালো সমাজতন্ত্র শক্তিশালী পশ্চিমবঙ্গের ভিত নির্মাণ করতে পারে। সেই কাজটা শিক্ষিত সমাজ যদি গড়ে তুলতে লাগে, তো সেই ক্ষেত্রে যে শিক্ষা প্রদানের জন্যও তো কাউকে থাকতে হবে। তারাই যদি রাস্তায় ঘুরে বেড়ায়, না শিক্ষা প্রদানের জন্য আজকে হয়েছে। আজকে দেখুন আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি করে দিয়েছে। শিক্ষা স্বাস্থ্য নিয়ে আমাদের মামাটি মানুষের সরকারের প্রাথমিকতা রয়েছে। আজকে দেখুন আমরা মেডিকেল কলেজ আছে রায়গঞ্জে, ইউনিভার্সিটি আছে রায়গঞ্জে। আজকে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে আগে বাম জামানায় কতগুলা ইউনিভার্সিটি ছিল, কতগুলা মেডিকেল কলেজ ছিল, আপনারা দেখুন সেখানে আজকে এই 11 বছরের মধ্যে মানে 4 গুণ বেড়েছে। এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। আজকে মানে পুরো বাংলা জুড়ে যেই হিসাবে উন্নয়নের বন্যা বইয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার মানুষ সেই উন্নয়নকে দেখে মতদান করবে। যে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন হয়েছে, যে হিসাবে 74টা প্রকল্প উনি অভিনব প্রকল্প বঙ্গবাসীকে উপহার দিয়েছে, এবার ধর্মের উস্কানিতে ভোট হবে না, এবার কর্মের ভিত্তিতে হবে। আর এই কর্মের ভিত্তিতে আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস এবার নিজের ব্যাপক শক্তি বিস্তার করছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি বলছেন উন্নয়নের বেসিসে ভোট যাবে মানুষ, উন্নয়নটা কি শুধুমাত্র নারী কেন্দ্রিক? না হলে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে আর যোগ্য অযোগ্যরা রাস্তায় বসে আজকে স্টুডেন্টস ক্রেডিট কার্ড যেটা আছে ওর মধ্যে তো কোনো মহিলা আর পুরুষের মধ্যে ভাগ করা নেই, যে কোনো স্টুডেন্ট উচ্চ শিক্ষার জন্য পায়। ঐক্যশ্রী যেটা আছে সেটাও তো দেওয়া হচ্ছে স্বনির্ভর করার জন্য, তার মধ্যে তো মহিলা আর পুরুষের কোনো বিভাজন নেই। তো এমনি অনেকগুলো প্রকল্প আছে আজকে যেটা দিচ্ছে। আজকে আমরা তো পশ্চিমবঙ্গ থেকে অতগুলো প্রকল্প দিচ্ছি, আর নিশ্চিত আজকে দালকোলার থেকে আপনার কুচবিহার অব্দি একটা ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কথাও মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। তো আজকে ভাবে নেন ইন্ডাস্ট্রিয়াল করিডোর হলে এখানে ইনভেস্টমেন্ট আসবে, আর ইনভেস্টমেন্ট আসলে পরে এমপ্লয়মেন্ট জেনারেট হবে।
তো আজকে তো সেটার জন্য সেই লক্ষ্য নিয়েও তো আমরা চলছি। আজকে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে রায়গঞ্জ বারসই একটা যে ব্রিজের কথা আমি বলেছিলাম, হ্যাঁ আমার বাজেটেও আমি বলেছিলাম, খুব গুরুত্বপূর্ণ ব্রিজ। কেননা বারসইয়ের সারাউন্ডিং 50-60 কিলোমিটারের মধ্যে কোনো বড় মার্কেট নেই, একটাই বড় মার্কেট, সেটা হচ্ছে রায়গঞ্জ। তো আজকে 50-60 কিলোমিটারের রেডিয়াসে মোটামুটি একটা ডিস্ট্রিক্টের লোক রায়গঞ্জে এসে যদি কেনাকাটি করে, তাহলে রায়গঞ্জ ইকোনমিক্যালি আগাবে। আর সেই ব্রিজটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্যাংশন করে দিয়েছেন, শুধু বিহার থেকে এনওসিটা এলে পরেই কাজটা চালু হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি তো রায়গঞ্জ বেসিসের কথাগুলো বলছেন, আমার প্রশ্ন হচ্ছে যে এসএসসি থেকে শুরু করে রেশন থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে রাজ্য বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে মূলত দিশা একেবারে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে এবং আপনারা তাকে ডিফেন্ড করছেন। আরে প্রশ্ন হচ্ছে পরিযায়ী শ্রমিক দুর্নীতিকে তৃণমূল কংগ্রেস কোনোদিন ডিফেন্ড করে না। আজকে ভাবেন পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত হয়েছিলেন, দল তাকে ত্যাগ করে দিয়েছে, ঠিক আছে। আজকে তারপর অন্যান্য কেসে যারা দুর্নীতিতে ভাবেন গ্রেফতার হয়েছে কিন্তু দুর্নীতি সাবিত হয়নি এখন পর্যন্ত। আজকে যখন দুর্নীতি ভাবেন ইডি কাউকে ধরে নিয়েছে, হ্যাঁ, তো ধরে নেওয়ার পর কিসের আধারে ওনার কাছে পর্যাপ্ত প্রমাণপত্র আছে। তো প্রমাণপত্র থাকলে 1.5 বছরের লেগে যাচ্ছে কেন? কেন তারপর ওই জীবন কৃষ্ণ, হ্যাঁ, কেন ওনাকে মানে কোর্ট এই হিসাবে জামিন ওনাকে দিলেন যে ইনার এগেনস্টে প্রমাণ কিছু নেই? কিন্তু এখন তো তদন্ত চলবে। না, তদন্ত চলবে, সে চলুক। তো আজকে ভাবে নেন এটা হচ্ছে ষড়যন্ত্রের রাজনীতি চলছে। আজকে সেই ব্যক্তি যদি ওই ওয়াশিং মেশিনে চলে গেল, সে তার এগেনস্টে সব মামলা হারিয়ে দিবে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি বাইরের কথাও বলছেন, এবার রায়গঞ্জ পৌরসভার ক্ষেত্রে যদি আমরা তাকাই, তাহলে রায়গঞ্জ পৌরসভার অনেক কর্মী এখনো পর্যন্ত ঠিকঠাক বেতন পাচ্ছেন না। সেই ক্ষেত্রে সাফাই কর্মীরা না, রায়গঞ্জ পৌরসভার পাচ্ছে না। এখন আমি রায়গঞ্জ পৌর প্রশাসককে একটাই কথা বলবো, হ্যাঁ, যে কিছু যেটা সোর্স রয়েছে, ওন ফান্ড ক্রিয়েট করার যেগুলো সোর্স রয়েছে, সেই দিকে একটু নজর দিতে। আজকে আমি মনে করি, হ্যাঁ, সন্দীপ বিশ্বাস একজন খুব ভালো প্রশাসক, হ্যাঁ, তিনি আগামী দিনে, হ্যাঁ, নিজেদের ওন ফান্ডটা বাড়িয়ে দিয়ে এই সমস্যা সমাধান করবেন, এটাতে আমি বিশ্বাস। আপনারা দুর্নীতিকে ডিফেন্ড করেন না, পার্থ চট্টোপাধ্যায় এখনো একই জায়গার বিধায়ক রয়ে গেছেন, অথচ তার এগেনস্টে কেস চলছে। আপনারা বলেন জিরো টলারেন্সের কথা, যখন দুর্নীতির কথা উঠলো তদন্ত সাপেক্ষে, তখন তাকে বিধায়ক পদ থেকে সরানো হলো। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও সেম বিধায়ক ইয়ে আছে। আজকে কোথায় বিধানসভা ইলেকশন হবে সেটা তো নির্বাচন কমিশনের হাতে আছে, সেটা তো আমাদের রাজ্য সরকারের হাতে নেই। আমি বলছি বিধায়ক পদ থেকে সরানো হয়নি এখন। না, বিধায়ক পদ থেকে আমরা তো দলই উনি ত্যাগ করে দিয়েছেন। ওনার এগেনস্টে এখন ভাবে না আমরা ছেড়ে দিয়েছি, এখন মামলা তো বিরোধীদের করতে হবে। আজকে আমি বিজেপি ছেড়েছিলাম, তৃণমূলে যোগদান করেছিলাম, তো আমার ক্ষেত্রে অ্যান্টি ডিফেকশনের কেস করেছিলেন তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো ওনার এগেনস্টে করছেন না কেন? আমরা তো ওনাকে ছেড়েই দিয়েছি, তো ওনার এগেনস্টে করা উচিত। এখন বিরোধীরা যদি না করে, হ্যাঁ, তার দায়ভার কি আমরা নেব? একেবারে। তবে কল্যাণী বাবু, আপনি একটু আগেই বলেন তৃণমূল দুর্নীতির সাথে আপোষ করে না, তো সেই ক্ষেত্রে আমি আরো একবার সন্দেশখালীর দিকে যাব। তো সেই ক্ষেত্রে শাহজাহানের ক্ষেত্রে যে ধরনের অভিযোগ উঠেছিল, তার পাশাপাশি যে ভাইরাল ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে, তারও আগে শাহজাহানের স্বীকারোক্তি। শুনেন, আইন প্রণালী ব্যবস্থা রয়েছে, হ্যাঁ, এখন ওনার মানে কেস চলছে, হ্যাঁ, এখন আইনের হিসাবে করবে। আমি যেহেতু ওনার উপর মানে এখন কেস চলছে, সেই জন্য আমি আইন প্রণালীর উপরে গিয়ে কথা বলতে পারি না, ঠিক আছে। এই তদন্ত হোক, হ্যাঁ, যদি উনি দোষী থাকেন উনি সাজা পাবেন, আর যদি উনি নির্দোষ থাকেন তাহলে উনি বেফাঁস বেরিয়ে যাবেন। মানে তার অর্থ হচ্ছে আপনি কোনো একটা জায়গাতে আপনিও ভয় পাচ্ছেন যে এমন দুর্নীতি চলে আসছে সামনে, কখনো কখনো প্রমাণিত হয়ে যাচ্ছে, তাই আগে থেকে ডিফেন্ড করা যাবে না। না, প্রমাণিত হচ্ছে না। আমরা তো প্রথম সবসময় বলছি, তৃণমূল কংগ্রেস এটা বলে যে কেউ যদি দুর্নীতিবাজ থাকে তাকে গ্রেফতার করো, তাকে জেলে ভরো, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আম জনতার আজকে ভাবে নেন যে 100 দিনের কাজের টাকা যেটা আম জনতার আটকে রেখেছে, আজকে যে 100 দিনে মনরেগাতে কাজ করেছে একজন লোক, তার কোন দুর্নীতি হতে পারে? সেই টাকাটা কেন আটকে রাখলেন? আজকে অভিষেক ব্যানার্জি গিরিরাজ সিং এর কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছিলেন, 50 লক্ষ চিঠি নিয়ে গিয়েছিলেন। তো অভিষেক ব্যানার্জিকে উনি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরও 6 ঘন্টা 7 ঘন্টা বসিয়ে রাখার পরও, হ্যাঁ, উনি দেখা করলেন না, বেরিয়ে গেলেন।
উনি বলছেন যে 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে। উনি যে মিথ্যা কথা বলছেন, সেই জন্য ওনার সাহস নাই অভিষেক ব্যানার্জির সাথে চোখের চোখ মিলায় কথা বলা। 100 দিনের কাজ নিয়ে আবারও আসবো, এই যাবতীয় বিস্ফোরক প্রশ্ন থাকবে, প্রত্যেকটির উত্তর তিনি দেবেন। 360 ডিগ্রি কৃষ্ণ কল্যাণী দেখতে থাকুন। সময় এখন একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন 360 ডিগ্রি কৃষ্ণ কল্যাণী। আমি টেক ওভার করবো সম্পূর্ণ দিশাকে। দিশা, নেক্সট প্রশ্ন। একেবারে তবে কোথাও কি আপনার মনে হচ্ছে যে তৃণমূল আপনাকে ব্যবহার করছে? কিসের ব্যবহার? আজকে তৃণমূল আমাকে ব্যবহার করছে না, তৃণমূল আমার প্রতি আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। হ্যাঁ, আর আমি তৃণমূল পরিবারের সদস্য। তো আজকে ভাবে নেন এটা আমাদের পরিবার, পরিবারে কেউ কাউকে ব্যবহার করে না, কিন্তু দায়িত্ব দেয় তাকে কাজ করা। তো আমাকে দল দায়িত্ব দিয়েছিল, প্রার্থী বানিয়েছে, আমি নিজের 100% ডেডিকেশন দিয়ে আমি লড়েছি। এবার 4 জুন আপনারা দেখবেন যে মা মাটি মানুষের প্রতি আস্থা আছে, আর কৃষ্ণ কল্যাণী তৃণমূলের প্রার্থী এবার ব্যাপক ব্যবধানে রায়গঞ্জ সিট থেকে জিততে চলেছে। আচ্ছা, সিএ নাগরিকত্ব দেওয়ার আইন, এটা বলছে সম্পূর্ণভাবে বিজেপির পক্ষ থেকে যে নাগরিকত্ব দেওয়ার আইন, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে সবটাই জুমলা, সবটাই ভাওতাবাজি। দেওয়ার না, আজকে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, আপনার ওখানে আবেদন করতে হবে আপনাকে সিটিজেনশিপ নেওয়ার জন্য। তার মানে যখন আপনি আবেদন করছেন, তার মানে আপনার ভারতের সিটিজেন না, এটা ডিক্লারেশন হয়ে গেল। আজকে আমরা দেখলাম যে 19 লক্ষ আসামে আবেদন করেছিল, তার মধ্যে থেকে 13.5 লক্ষ লোক আজকে ডিটেনশন ক্যাম্পে আছে। তারা 1972-এর প্রমাণপত্রটা দিতে পারেনি। এটা বিজেপির ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে আজকে আমরা বলছি আপনার নাগরিকত্ব দিবেন, সিএ দিন, মুখ্যমন্ত্রী বলছে উইদাউট কন্ডিশনে দিন না। কেন 50 বছর আগেকার প্রমাণপত্র দিতে হবে? আর কে কোথা থেকে পাবে? কেউ যদি বাংলাদেশ থেকে গিয়ে নিয়ে আসতে পারবে তার বার্থ সার্টিফিকেট? তো এই কথাগুলোর আজকে দেখুন, আজকে বিজেপির যারা কর্মীরা আছে তারাও ভীতগ্রস্ত। আজকে কেউ অ্যাপ্লাই করছে না কেন সিএ তে? একেবারে কল্যাণী কিন্তু বাবু, 2006 সালে তো বিধানসভায় যখন এই মুখ্যমন্ত্রী স্বয়ং এই সিএ এর কথা বলেছেন 2006 সালে, তখন একরকম প্রেক্ষাপট। না, তখন আইন যেটা ড্রাফট হয়েছিল সেটা পাবলিক ডোমেনে আসেনি, এখন আমরা পড়েছি তো, আমরা জানতে পারছি তো। আচ্ছা, তখন একরকম ছিল না, হ্যাঁ, এখন যেটা পাবলিক ডোমেনে আসেন আপনারা ওই আইনটা পড়ে দেখবেন যে সিএ তে আগে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে সিটিজেনশিপ নেওয়ার জন্য। তখন কি ছিল? না, তখন তো কোনো কন্ডিশনই ছিল না। সিএ করবে যে কেউ ভাবে না কোনো প্রুফ লাগবে না, যে প্রমাণপত্র দিতে হবে না, কিন্তু আবার ওনারা জুড়ে দিয়েছেন 1972-এর প্রমাণপত্র দিতে হবে। তো কার কাছে আছে? একেবারে কল্যাণী বাবু, তবে এই যে আপনি এই সিএ নিয়ে বিজেপি কর্মীদের কথা তুললেন, তো সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে বিজেপিদের কাছে কিন্তু একটা মোক্ষম হাতিয়ার আছে এই মতুয়া সম্প্রদায়েরই শান্তনু ঠাকুর। শুনুন, আজকে মতুয়া সম্প্রদায়ের আপনি বন্ধুরা দেখবেন লোকসভা নির্বাচনের রেজাল্টটা বেরোবে, আজকে শান্তনু ঠাকুর মুখ থুবড়ে পড়বেন ওখানে। মতুয়ারা ওনার পাশে নেই। আজকে ওখান থেকে বিশ্বজিৎ দাস ভালো ভোটে জিততে চলেছে। জাতীয় রাজনীতিতে বিজেপি বড়াই করে বারবার আর্টিকেল 370-র কথা বলছে, এবং সেখানে দেখা যাচ্ছে সেখানেই বিজেপি ফিল্ডিং অত্যন্ত দুর্বল। না, আজকে দেখুন সব জায়গায় আজকে মানে গদি মিডিয়া হয়ে গেছে একটা। দেখুন শুধু প্রধানমন্ত্রী যেটা চান, সেই জিনিসটা বেশিরভাগ মিডিয়াই আমি বলতেছি দেখায়। আজকে উনি হয়তো কোথাও যাচ্ছেন, উনি হয়তো নিজের মাকেই প্রণাম করতে যাচ্ছেন, তাতে 150 আমরা পৌঁছে যাচ্ছি, ঠিক আছে। আজকে আমরা অনেক কিছু দেখছি টিভিতে, কিন্তু আমাদের এই কিষাণ আন্দোলনটা কোনো টিভিতে চ্যানেল দেখাচ্ছে না। 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ লোক যে আজকে এই আন্দোলনে বসেছে। আজকে ভাবেন তাদের যে আন্দোলনটাকে, তাদের যে প্রতিবাদটাকে পাবলিক ডোমেনে আনতে দিচ্ছেন না। তো এই ধরনের স্বৈরাচারী রাজনীতি আর ভারতবর্ষে চলবে না। এবার ভারতবর্ষ ডেভেলপমেন্ট চাই। ইনাদের এই 10 বছরে আপনারা দেখুন ডেভেলপমেন্ট নামে কি করেছে আপনারা। না, আজকে আপনারা দেখুন, আজকে যদি কোনো কান্ট্রি যদি ডেভেলপ হয়, আজকে যদি আপনার যদি আয় বাড়ে, তাহলে আপনি কি করবেন? আপনি সম্পত্তি কিনবেন। আর আপনার যদি আয় না থাকে, তাহলে আপনি
কে সম্পত্তি বিক্রি করতে হবে। আজকে সিম্পল লজিক দেখুন, আজকে ইনারা রেলকে বিক্রি করে দিচ্ছেন। আগে রেল বাজেট হতো, এখন হয় না। রেলকে বিক্রি করে দিচ্ছে ইনারা, এয়ারলাইন্স বিক্রি করে দিচ্ছে ইনারা, এলআইসি বিক্রি করে দিয়েছে। আজকে কোন জায়গায় আমরা আছি? আজকে বলেন বিদেশে আমাদের সম্মান বেড়েছে। আজকে যখন উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন 2014-তে, তখন একটা ডলারের দাম ছিল 60 টাকা, আজকে 83 টাকা ক্রস হয়ে গেছে। আজকে যে মেহঙ্গাই মুদ্রা নিয়ে উনি এসেছিলেন, যে মেহঙ্গাই হাটাएंगे, বেরোজগারি দূরীকরণ করবেন, তো আজকে কোন মেহঙ্গাই উনি হাটিয়েছেন? উনি যখন এসেছিলেন একটা গ্যাস সিলিন্ডারের দাম ছিল 412 টাকা 2014, আজকে 1000 টাকার পার হয়ে গেছে। উনি যখন এসেছিলেন পেট্রোলের দাম ছিল 58 টাকা, আজকে সেটা 110 টাকা। আজকে কেরোসিনের দাম ছিল 25 টাকা, এখন 80 টাকা। তো আজকে সব জায়গায়তে উনি ব্যর্থ। আজকে উনি বলেছিলেন 2 কোটি চাকরি হবে, কোথায় 2 কোটির চাকরি? তার সাথে তো ওনারা তারপর বলছেন 400 পার হবে। উনি বলেছেন 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দিবেন। এটা তো কোথায় বলেছেন? না, 15 লক্ষ টাকা বলেছেন উনি, পাবলিক ডোমেইনেই আছে। আর তারপর আপনারা দেখবেন অমিত শাহ নিজের ইন্টারভিউতেও বলেছেন যে ওই 15 লক্ষ টাকার ওটা জুমলা ছিল, কারো অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকবে এটা সবাই জানে, ঢুকবেন, ওটা জুমলা ছিল। অমিত শাহ নিজে বলেছেন, বাইরে করে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আচ্ছা, তো আজকে এই সব যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর মানুষের কোনো ডেভেলপ হয়নি। আজকে ব্যবসায়িক বর্গ মানে ওনাদের থেকে বিতগ্রস্ত হয়েছে। আজকে যেমন জিএসটিতে যত রকম আইন অ্যামেন্ডমেন্ট হয়ে আসছে, একটা সাধারণ মানুষ মানে ব্যবসা করা অসাধ্য হয়ে যাচ্ছে তাদের। যে হিসাবে আইনের পর জটিল আইন মানে হয়ে গেছে, চার্টার অ্যাকাউন্ট পর্যন্ত তারাও যে নিবারণ কি আছে এটা খুঁজে পাচ্ছেন। তো এই সব জিনিস দিয়ে ব্যবসায়িক বর্গ খুশি নন, কৃষক খুশি নন, হ্যাঁ, সরকারি যারা চাকরি করেন তারা খুশি নন। হ্যাঁ, তাহলে আজকে ভারতবর্ষে কোন সেগমেন্টই এনাদের কাছে খুশি নয়। সেই জন্য ওনারা 400 পার বলছেন। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা 4 জন মিলিয়ে নেবেন, ওনারা 200 পার হবেন। এক্সক্লুসিভ অকপট কৃষ্ণ কল্যাণী আপনারা শুনতে পাচ্ছেন, বলছেন তিনি যে বিজেপি 200 পার করতে পারবে না, 400 পার তো অনেক দূরের কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও গতকাল এই একই ভাষণ শোনা গিয়েছিল, 400 পার না, এবার নাইয়া পার। এবং দিশা একেবারেই। আর সেই সাথে সাথে এই মুহূর্তে আমরা ক্রমশ আমাদের অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছে যাচ্ছি। তবে একেবারে আগ মুহূর্তের আমার প্রশ্ন কল্যাণী বাবুর কাছে। কল্যাণী বাবু, প্রধানমন্ত্রী মোদী যতবারই এখানে এসেছেন, অর্থাৎ বাংলায় জনসভা করতে এসেছেন, তিনি কিন্তু প্রত্যেকবার একটা কথা বলেছেন যে তৃণমূল কেন্দ্রের সমস্ত টাকা খেয়ে নেয়, যার জন্য কেন্দ্র টাকা দিতে রাজি হয় না। এই বিষয়ে আপনি কি বলেন? না, অভিষেক ব্যানার্জি তো চ্যালেঞ্জ করেছে, তো উনি তো 40,000 কোটি 4,000 কোটির কথা বলছে। অভিষেক ব্যানার্জি বলছেন তো 10 টাকা যদি দিয়ে থাকে, সেটা যদি উনি প্রমাণ যদি করতে পারেন। অভিষেক ব্যানার্জি বলেছেন উনি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাবেন। তো অভিষেক ব্যানার্জি পাবলিক ডোমেনে বলেছেন, সেই প্রমাণটা আগে দিই। আমার নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন, আমার নেতাকে আগে প্রমাণটা দিই। তো আজকে সেই ক্ষেত্রে তারা কেন অভিষেক ব্যানার্জি যখন চ্যালেঞ্জ করছেন তার কথা সাড়া দিচ্ছেন না? কেননা তারা সাড়া দিচ্ছে না, তারা মিথ্যা কথা বলছেন। সেই জন্য সেই সাহস নেই অভিষেক ব্যানার্জির চোখে চোখ মিলিয়ে চ্যালেঞ্জ করে উত্তর দেওয়ার। একেবারে অন্তিম রঙে চলে এসেছি, এবার একটা র্যাপিড ফায়ার হয়ে যাবে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? বোধ। বেশ। ইন্ডাস্ট্রিয়ালিস্ট নাকি রাজনীতিবিদ? বোধ। বেশ, একেবারে ধন্যবাদ আপনাকে কৃষ্ণ কল্যাণী বাবু। দিশা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে। 360 ডিগ্রি কৃষ্ণ কল্যাণী আপনারা দেখছিলেন ট্রাইব টিভি বাংলায়, অকপট কৃষ্ণ কল্যাণী। দিশা একেবারেই। আর যেহেতু এই মুহূর্তে আমার সহকর্মী অঞ্জন বলল যে আমরা একেবারেই শেষ মুহূর্তে পৌঁছে গেছি, তো সেক্ষেত্রে আরো একবার কল্যাণী বাবু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার বহু মূল্যবান সময়ের থেকে একটা অংশ আমাদের সাথে, অর্থাৎ ট্রাইব টিভির সাথে ভাগ করে নিয়েছেন, এর জন্য আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সেই ক্ষেত্রে আপনারা দেখলেন এই মুহূর্তে একেবারে কিন্তু অলরাউন্ডার কৃষ্ণ কল্যাণীকে, সাধারণত যা এক প্রকার বলতে পারেন যে নজিরবিহীন দৃশ্য, আজ ট্রাইব টিভিতে একেবারে মুখোমুখি জনগণের প্রত্যেকটি প্রশ্নের জবাব দিয়েছেন কৃষ্ণ কল্যাণী। তো সেই ক্ষেত্রে দেখা যাক যে শুধু জবাবে নয়, এবার কাজ করার পাল্লা। একেবারে আগামী জুন মাসের 4 তারিখ হতে চলেছে ভোট গণনা। তো সেই ক্ষেত্রে দেখা যাক এবার রায়গঞ্জের আসন কতটুকু দখল করতে সক্ষম হন। এখান থেকে একবার শেষবার কৃষ্ণ কল্যাণী বাবুকে সুযোগ দেওয়া হোক যে আপনি জনগণের উদ্দেশ্যে ট্রাইব টিভি বাংলার পক্ষ থেকে কি বার্তা দেবেন।
ট্রাইব টিভির দর্শককে এটাই বলবো, এটা আপনাদের বাংলার আপন, হ্যাঁ, দেশের দর্পণ। হ্যাঁ, ট্রাইব টিভি আপনারা দেখুন। না, সত্যি কথা যদি জানতে চান তাহলে ট্রাইব টিভির সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ সবাইকে।